এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড, ঘোষণা প্রধানমন্ত্রীর। ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে লাগবে আয়কর রিটার্নের প্রমাণপত্র। কর্মসংস্থান বাড়াতে দেশ জুড়ে ক্রিয়েটিভ হাব ও এক গ্রাম এক পণ্য উদ্যোগ সরকারের নতুন পরিকল্পনা। মহেশপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিক্ষোভ বিতরণ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, সহযোগিতা চাইলেন কালীগঞ্জ থানার ওসি। ব্রিটিশ আমলে গঠিত সীমান্তরক্ষী বাহিনী পুনরুজ্জীবনের ঘোষণা শুভেন্দুর। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। আগামী এক বছরের মধ্যে দেশের চা বাগানের সব নারী শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য 40 লাখ ফ্যামিলি কার্ড এবং 40 লাখ কৃষকের জন্য কৃষি কার্ড বিতরণের পরিকল্পনার কথাও তিনি জানান। আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 50 জন চা শ্রমিককে ঘর নির্মাণের জন্য 2 লাখ টাকা করে অনুদানও দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দাবি করেন, সরকারের নেওয়া ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড কর্মসূচি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, বাজেটে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে এবং নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, যাতে সাধারণ মানুষের উপর চাপ কমে আসে। এ সময় তিনি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে জনগণকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, চা শ্রমিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হচ্ছে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে রিটার্ন জমার প্রমাণপত্র ছাড়া চেয়ারম্যান পদে নির্বাচন করা যাবে না। এতদিন জাতীয় সংসদ, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা ও পৌরসভা নির্বাচনে অংশ নিতে আয়কর রিটার্নের প্রমাণপত্র প্রয়োজন হলেও এবার প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদও এই আওতায় আসছে। এদিকে সরকার আগামী এক বছরের মধ্যে দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানিয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জানাচ্ছে, বর্ষা মৌসুম শেষেই সেপ্টেম্বর বা অক্টোবর থেকেই পর্যায়ক্রমে নির্বাচন শুরু হতে পারে। শুধু নির্বাচন নয়, বর্তমানে 39 ধরনের সরকারি ও বেসরকারি সেবা পেতেও আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে জমি ও ফ্ল্যাটের নিবন্ধন ও নামজারি, বড় অঙ্কের ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোটরযান নিবন্ধন, বিভিন্ন পেশাজীবী লাইসেন্স নবায়ন এবং ভবন নির্মাণের নকশা অনুমোদন সহ নানান সেবা। সরকার বলছে, কর প্রদানে উৎসাহ সৃষ্টি, করদাতার সংখ্যা বৃদ্ধি এবং আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এসব ক্ষেত্রে রিটার্ন জমার বাধ্যবাধকতা আরও বিস্তৃত করা হচ্ছে। দেশে কর্মসংস্থান বৃদ্ধি এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে নতুন বড় পরিকল্পনা নিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে জানানো হয়েছে, দেশ জুড়ে ক্রিয়েটিভ হাব গড়ে তোলা এবং এক গ্রাম এক পণ্য উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী এই উদ্যোগের মাধ্যমে দেশের জিডিপিতে সৃজনশীল অর্থনীতির অবদান 1.5% উন্নীত করা হবে এবং প্রায় 5 লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এছাড়া তাঁত, মৃৎশিল্প, শীতল পাটি, টেরাকোটা, কাঠের পুতুল সহ আঞ্চলিক ঐতিহ্যবাহী পণ্যের উৎপাদন ও বিপণন বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। এসব পণ্যের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে একটি ন্যাশনাল ডিজাইনার পুল গঠন এবং বেসিক ডিজাইন সেন্টার আধুনিকায়নের পরিকল্পনাও রয়েছে। দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে ক্রিয়েটিভ হাব স্থাপন করা হবে, যা একাধারে সাংস্কৃতিক কেন্দ্র এবং বাণিজ্যিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। সেখানে প্রদর্শনী, বিপণন, সাংস্কৃতিক কার্যক্রম এবং উদ্যোক্তা উন্নয়নের সুযোগ থাকবে। এছাড়া বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইনোভেশন হাব সম্প্রসারণ এবং পিপিপি ভিত্তিতে বড় আকারের কেন্দ্রীয় ক্রিয়েটিভ হাব গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সরকার বলছে, এসব উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ, উদ্ভাবন এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
জলবায়ু পরিবর্তন, আজকের পদক্ষেপ, আগামী নিরাপত্তা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিশু নিলয় ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্মার্ট ইমিটেশন জুয়েলারি প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির শুরুতে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, পরে পৌরসভা হলরুমে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ। এছাড়াও পৌরসভার নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পরিবেশ ক্লাবের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় পরিবেশ সংরক্ষণের বিকল্প নেই। পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানো এবং জনসচেতনতা বৃদ্ধি জরুরি। অনুষ্ঠান শেষে পরিবেশ ক্লাবের সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি সবাইকে পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। মাদক নির্মূলে অপপ্রচার নয়, বরং গণমাধ্যমে ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন। আজ কালীগঞ্জ থানায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। তবে একটি স্বার্থান্বেষী মহল পুলিশের চলমান অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। ওসি জানান, গত ডিসেম্বর থেকে চলতি বছরের 14 জুন পর্যন্ত মাদক বিরোধী অভিযানে 41টি মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ চোরাই মদ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এছাড়াও অস্ত্র, যানবাহন এবং বিভিন্ন চোরাই মালামালও জব্দ হয়েছে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংগঠিত কয়েকটি আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। মাদককে সামাজিক ব্যাধি উল্লেখ করে ওসি বলেন, এটি নির্মূলে শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। একজন সাংবাদিক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ সহ সবাইকেই একসঙ্গে কাজ করতে হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঐতিহাসিক ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস বা ইএফআর পুনরুজ্জীবনের ঘোষণা দিয়েছেন। দার্জিলিংয়ের কার্শিয়াংয়ে এক সমাবেশে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে বাহিনীতে 1000-এর বেশি গোর্খা যুবককে নিয়োগ দেওয়া হবে। ব্রিটিশ আমলে সীমান্ত সুরক্ষার জন্য গঠিত ইএফআর এর সঙ্গে বাংলাদেশের বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবিরও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দেশভাগের পর পূর্ব পাকিস্তান অংশটি ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে বিডিআর এবং বর্তমানে বিজিবি নামে পরিচিত হয়। শুভেন্দু অধিকারীর দাবি, আগের রাজ্য সরকার ইএফআরকে দুর্বল করে ফেলেছিল এবং দীর্ঘদিন কোনো নিয়োগ দেওয়া হয়নি। বিজেপি নেতারা বলছেন, ঐতিহ্যবাহী এই বাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক রূপে গড়ে তোলা হবে। ইএফআর প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অভিযানেও অংশ নিয়েছিল। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।